আমাদের এই সামনে যে কনস্টেবল বা কেপি কনস্টেবলের পরীক্ষা আছে, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধান। এই সংবিধানে অনেক কিছুই আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করবো পরের ভিডিওগুলোতে। তো একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে এবং এটা মজারও টপিক, একটা শিখতে বাচ্চার খুব ভালো লাগে। সেই বিষয়টা অনেকেরই বুঝতে একটু অসুবিধা হয়, তো আমরা আজকে ওই বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। কি বিষয়টা দেখো, এখানে লিখে দিয়েছি আমি রিটস, বা যেটাকে বাংলায় বলে আজ্ঞা লেখো। বাংলাটা মনে রাখা যদিও একটু কঠিন, ইংরেজিটাই সহজ, তাও রিটস এটা হচ্ছে আজকের আমাদের বিষয় বা আজ্ঞা লেখো বলে। এইবার বিষয়টা হচ্ছে রিটস বা আজ্ঞা লেখো কারা কারা প্রয়োগ করতে পারে। তো দুই জায়গা থেকে প্রয়োগ হতে পারে, এক হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, আর এক হচ্ছে হাইকোর্ট থেকে। সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের বলে? 32 নম্বর অনুচ্ছেদের বলে। হাইকোর্ট 226 নম্বর অনুচ্ছেদের বলে কি রিট প্রয়োগ করতে পারে যখন প্রয়োজন হয়। কেমন? আচ্ছা, তাহলে এই রিট কটা আছে? রিট আছে মোট হচ্ছে দেখো 5টি। কি কি আমি একবার বলে দিই। হেভিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন, ম্যান্ডামাস বা পরমাদেশ, কিউ ওয়ারেন্টো বা অধিকার পৃচ্ছা, প্রহিবিশন বা প্রতিষেধ, আর স্যাটিওরারি বা উৎপ্রেষণ। তাহলে এই 5টা হচ্ছে কি আমাদের রিট আছে। এবার এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস তোমাদের সাথে আলোচনা করব, আর আশা করি আজকের পর তোমাদের আর এটা নিয়ে কোনো অসুবিধা থাকবে না এবং তোদের মুখস্থও করতে হবে না। জাস্ট আজকের ক্লাসটা দেখে নিলে তোমাদের এরপর এমনিই মনে থাকবে, যেমন করে আমার মনে আছে। আচ্ছা, হেভিয়াস কর্পাস মানে দেখতেই পাচ্ছ বন্দি প্রদর্শন। এই জিনিসটা কি এটা একটু আমরা দেখি। এই জিনিসটা হচ্ছে, ধরো একজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করলো, ঠিক আছে? পুলিশ অ্যারেস্ট করার পর এটা হচ্ছে আমাদের দেশের সংবিধানের অনুযায়ী এটা নিয়ম যে সেই ব্যক্তি, সে যত বড় দোষী হোক কিংবা নির্দোষ হোক, তাকে 24 ঘন্টার মধ্যে কোনো একজন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতে হবে। 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট ডিসাইড করবে যে তাকে কি করবে। তাকে আবার ঘুরিয়ে পুলিশের কাছে পাঠাবে, না তাকে জেল হাজত দেবে, না তাকে জামিন দিয়ে দেবে। এই কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো, জামিন, জেল হেফাজত, পুলিশ হেফাজত। এবার এই তিনটে জিনিস কি? জামিন মানে তাকে ছেড়ে দিবে, বলো যে হ্যাঁ তোমার বিচার চলবে, কিন্তু এখন তোমার জেলে থাকার দরকার নেই, বাড়িতেই থাকো, এটা হলো জামিন। আর একটা হয় পুলিশ হেফাজত। পুলিশ হেফাজত হলে কি হয়? পুলিশ কাস্টাডি বলে যেটাকে। তোমাকে পুলিশ আবার নিয়ে আসবে, নিয়ে এসে থানায় রেখে তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এবার কিভাবে কি জিজ্ঞাসাবাদ করে সেটা তোমাদের সকলেরই মোটামুটি আইডিয়া আছে। এটা হয় কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে কি পুলিশ কাস্টাডি চায়? পুলিশ কাস্টাডি চায় না। কোন কোন ক্ষেত্রে চায়? ধরো কোনো একটা মার্ডার হয়েছে বা কোনো একটা হিনিয়াস ক্রাইম হয়েছে, তখন তথ্য দরকার। ওকে যতক্ষণ নিয়ে এসে আটকে রেখেছিল তার মধ্যে তথ্য বের করতে পারেনি, তখন এই পুলিশ কাস্টাডি চাওয়া হয় পুলিশের। এবং জাজ যদি দেখেন যে হ্যাঁ দরকার আছে দেয়া পুলিশ কাস্টাডি, তখন পুলিশ কাস্টাডি দেয়। আর একটা হচ্ছে জেল হেফাজত, যেটা বলি সেটাকে বলা হয় জেল কাস্টাডি, ঠিক আছে? সেটা জাজের উপর নির্ভর করে। কিন্তু আমাদের মূল বিষয় আজকে এটা না। আমাদের মূল বিষয় হচ্ছে হেভিয়াস কর্পাস মানে কি? হেভিয়াস কর্পাস কথাটার মানে হচ্ছে বন্দি প্রদর্শন। বন্দি প্রদর্শন কার কাছে? যে জাজের আন্ডারে সেই থানা পড়ে। তাহলে হেভিয়াস কর্পাস মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় ব্রিং আপ দ্য বডি। ব্রিং আপ দ্য বডি মানে সেই দেহটাকে বা মানুষটাকে একজন জাজের সামনে নিয়ে আসো, বা বন্দিকে তুমি বিচারকের সামনে নিয়ে আসো। বোঝা গেল? তাহলে আমাদের যখনই বলবে যে একজন পুলিশ কোনো একজন আসামিকে ধরার পর যদি 24 ঘন্টার মধ্যে জাজের সামনে না নিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কোন রিট তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে পারবো? তাহলে তখন আমরা সহজেই বলতে পারবো যে হেভিয়াস কর্পাস রিটটা প্রয়োগ করতে পারবে। এখানে আরেকটা কোশ্চেন হয় যে হেভিয়াস কর্পাস কথার অর্থ কি? একদম সিম্পল, জাস্ট বাংলা মানেটা বন্দি প্রদর্শন বা দেহকে প্রত্যক্ষীকরণ। বোঝা গেল? এই দুটো কোশ্চেন এখান থেকে হয়। আর এই কত ঘন্টার মধ্যে নিয়ে যেতে হয়? 24 ঘন্টার মধ্যে, এটাও একটা কোশ্চেন হতে পারে। তাহলে তোমাদের এইখান থেকে যে কটা কোশ্চেন হতে পারে আমি বলে দিলাম। আচ্ছা, পরেরটা আছে ম্যান্ডামাস বা পরমাদেশ। এইটা কোন ক্ষেত্রে? এর আগেরটা হলো একজন বন্দী হলে তাকে হচ্ছে
তোমার জাজের সামনে বা বিচারকের সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাই না? এইবার এটা হচ্ছে সরকারি আধিকারিকদের সংক্রান্ত। এই বি নম্বর এবং সি নম্বর এই দুটোই হচ্ছে সরকারি আধিকারিক সংক্রান্ত, কিন্তু কোন বিষয়ে সেটা আমরা একটু দেখব। ম্যান্ডামাস বা পরম আদেশ কখন করা হয়? ধরো একজন সরকারি আধিকারিক, ঠিক আছে, সরকারি আধিকারিক, তোমাদের খুব পরিচিত একটা সরকারি আধিকারিক হচ্ছে থানার ওসি, তাই না? থানার ওসি কি চেনো? সবাই চেনো তাকে। তো একজন হচ্ছে থানার ওসি, সে তার নিজের কাজটা করছে। থানার ওসির কাজ কি? তোমার সাথে কেউ অন্যায় করলো বা একজনের সাথে কেউ অন্যায় করলো, সে সেই বিষয়টাই নিয়ে একটা থানায় একটা কমপ্লেন করতে গেল। ওসির কাজ হচ্ছে সেই কমপ্লেনটা গ্রহণ করা, তার যথোপযুক্ত তদন্ত করে সেই ব্যক্তিকে যদি ওসির প্রাথমিকভাবে মনে হয় যে হ্যাঁ দোষী, তাহলে তাকে থানায় ধরে নিয়ে এসে তারপরে কোর্টে পাঠানো। তখন আমাদের এই হেভিয়াস কর্পাসটা আবার কাজে লাগে। কিন্তু দেখা গেল তুমি একটা কমপ্লেন করছো, তোমাকে কেউ মেরেছে বা তোমার কেউ জমি দখল করে নিচ্ছে বা কিছু, কিন্তু ওসি তোমার কোনো কমপ্লেন নিচ্ছে না। তখন সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু একটা অপশন থাকে। তোমরা হয়তো কেউ কেউ এটা শুনে থাকবে যে কোর্ট কেস করা যায়। এই কোর্ট কেস জিনিসটাই হচ্ছে রিটস, মানে কি তুমি কোর্টে গিয়ে বললে যে স্যার, জাজ সাহেব, যে আমার এরকম এরকম আমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমার কোনো কেস ওসি নিচ্ছেন না। তখন কি করবে? কোর্ট থেকে ওনাকে একটা রিট পাঠাবে বা আদেশ পাঠাবে। সেই আদেশটাকে কি বলা হবে? পার্টিকুলার ম্যান্ডামাস বা পরমাদেশ। বোঝা গেল? আচ্ছা, এইটা হলো কি, তার মানে যে ডু ইউর ডিউটি, এটাকে আমরা যদি সহজ ভাবে বলতে চাই তাহলে এটা বলতে পারি যে ডু ইউর ডিউটি। ডু ইউর ডিউটি মানে তোমার কর্তব্যটা তুমি পালন করো। তাহলে ম্যান্ডামাস বা পরমাদেশে কি বলা হয়? যে তোমার কর্তব্য পালন করো, তোমাকে যে কাজের জন্য করা হয়েছে সেটা। আচ্ছা, এটাকে আমরা একটা নর্মাল ধরো বেসরকারি কোনো দোকানে গিয়ে বলতে পারবো? সেটা কিন্তু পারবো না, কারণ ওটা তো সরকারি নয়। সরকারি যে কোনো অফিস বা সরকার বা আধা সরকারি বা সরকারি অনুগ্রহপ্রাপ্ত এরকম কোনো জায়গা হলে সেখানে আমরা পাবো। তাহলে ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ, মানে হচ্ছে আমরা যদি সিম্পলিফাইড মিনিং করি তাহলে হচ্ছে ডু ইউর ডিউটি, মানে তোমার কর্তব্য পালন করো। তাহলে কখন হবে? আমাদের পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে দেবে? পরীক্ষায় কোশ্চেনটা এভাবে দেবে যে ধরো একজন সরকারি আধিকারিক তার যে কাজ বা যে কর্তব্য সেটা সে পালন করছে না, তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাকে কোন রিটটা প্রয়োগ করবে? 5টা রিটের মধ্যে। তাহলে আমরা তখন সহজেই বলে দিতে পারবো যে ম্যান্ডামাস বা পরমাদেশ যে রিটটা আছে সেটা প্রয়োগ করবে। কেমন? এবার আমরা চলে আসি সি বা 3 নম্বর। এটা কি? কিউ ওয়ারেন্ট। এটার উচ্চারণ হচ্ছে কিউ ওয়ারেন্ট বা অধিকার ইচ্ছা। বললাম এটাও সরকারি আধিকারিক বা সরকারি কর্মচারী, এটাও সরকারি আধিকারিক বা কর্মচারীর সাথে যুক্ত। জিনিসটা কি? এই ক্ষেত্রে কি হচ্ছিল? একটা সরকারি আধিকারিক তার কাজটা, ডিউটিটা করছিল না, তুমি কোর্ট থেকে গিয়ে এই ম্যান্ডামাস বা পরমাদেশ নিয়ে এসে তাকে তার কাজটা করতে বাধ্য। এই ক্ষেত্রে হচ্ছে বিষয়টা যে একজন ধরো থানার ওসিকে দিয়ে বলেছি, যেহেতু আবার থানার ওসিকে দিয়েই বলি, থানার ওসি একজন আছেন, তিনি সরকারিভাবে এসেছেন, তাই তো? তার জন্য তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, তার কাছে ট্রান্সফার নোটিশ আছে, সমস্ত কিছু আছে। কিন্তু আজকে ধরো তোমার এলাকার কোনো বা আমার এলাকার কোনো একজন শক্তিশালী লোক, যার প্রচুর ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, মাসেল পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার, সমস্ত কিছু, সে গিয়ে হঠাৎ করে থানায় বসে পড়ল ওসির চেয়ারে, দিয়ে বললো আমি ওসি আজকে। এবার আমাদের যে ওসি আছেন বর্তমানে, তিনি হয়তো কি করতে পারছে না, তাকে সরাতে পারছে না, সে এতটাই ক্ষমতাবান, তাই তো? তখন কি হবে? তখন সেই ওসির তো কিছু করার নেই, ওসি তখন কোর্টে যাবে, কোর্টে গিয়ে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে, ঠিক আছে? কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবে। কোর্ট কোন অর্ডারটা দেবে? বলবে কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো মানে হচ্ছে হোয়াট ইজ ইউর অথরিটি। হোয়াট ইজ ইউর অথরিটি মানে জিজ্ঞেস করবে যে তোমার কি অথরিটি। আচ্ছা, আমরা একটা শক্তিশালী রোগবাদী ধর এরকম বললাম যে দুজন ব্যক্তি চলে এসেছে, যিনি আগে মানে থানার ওসি ছিলেন, উনি ছেড়ে যেতে চাইছেন না এই থানা, ঠিক আছে? নতুন ওসি পোস্টিং এসছে, কিন্তু পুরনো ওসি ছাড়তে চাইছে না। তখন নতুন ওসি কি করবে? তখন তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। তখন কোর্টে গেল, কোর্টে গিয়ে কোর্ট তখন ওর কাছ থেকে ডকুমেন্টস চাইবে, যে তুমি বলছো তোমার কি ডকুমেন্ট, তখন প্রমাণগুলো দেখাবে। প্রমাণ দেখালে কি হবে? কোর্ট তখন একটা অর্ডার দেবে। সেই অর্ডারটার নাম কি হবে? সেটা একটা তো রিট। সেই রিটটা হচ্ছে কিউ ওয়ারেন্টো বা অধিকার ইচ্ছা, বা যেটাকে আমরা সিম্পলিফাইড করে বলতে পারি হোয়াট ইজ ইউর অথরিটি।
মানে দুজনের কাছ থেকে জানতে চাইবে যে তুমি কোন অথরিটির বলে ওই চেয়ারটাতে এসে বসেছো। বুঝে গেল? তাহলে এই অবধি এই তিনটা আমরা এখন কি বুঝতে পেরেছি। যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তোমরা নিচে কমেন্টে লিখবে, আমি আবার তোমাদের জন্য আলাদা করে দরকার হলে ভিডিও করে দেবো, কিন্তু আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে প্রথম তিনটে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এইবার আমরা 4 নম্বরটা করবো আর 5 নম্বরটা করবো। 4 নম্বর আর 5 নম্বর দুটোই কিন্তু একই বিষয়, সেটা হচ্ছে কি কোড সংক্রান্ত। এই দুটোই হচ্ছে কোড সংক্রান্ত। কেমন জিনিসটা? জিনিসটা হচ্ছে কোড সংক্রান্ত। সেটা কেমন আমরা দেখে নিই। আগে আমরা একটু বুঝে নেব, ঠিক আছে? বিষয়টা হচ্ছে, ধরো আমাদের দেশে কোর্ট কয় ধরনের আছে? নিম্ন কোর্ট আছে, তারপর উচ্চ ন্যায়ালয় আছে, তারপরে সর্বোচ্চ ন্যায়ালয় আছে। মানে লোয়ার কোর্ট, হাই কোর্ট, লোয়ার কোর্ট, হাই কোর্ট, আর হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 ধরনের কোর্ট আছে। তো ধরো আমাদের এই কোর্টগুলোর কিন্তু বিচার করার ক্ষমতার মধ্যে ভাগ আছে। কেমন? মানে সব কোর্ট সব ধরনের বিচার করতে পারে না। এইবার কোনো একটা বিচার্য বিষয় ধরো যেটা লোয়ার কোর্টের আন্ডারে পড়েই না, সেইটা সংক্রান্ত একটা বিচার লোয়ার কোর্ট করতে যাচ্ছে। ঠিক আছে, করা হয়নি কিন্তু করতে যাচ্ছে। তখন ধরো উচ্চ ন্যায়ালয়কে কেউ জানালো যে স্যার বা কিছু বলে ম্যাডাম যে এরকম লোয়ার কোর্টের আন্ডারে এটা পড়ে না, কিন্তু লোয়ার কোর্ট এটা নিয়ে বিচার করতে যাচ্ছে। তখন কি হবে? তখন হাইকোর্ট হোক বা ধরো হাইকোর্ট করতে যাচ্ছে, হাইকোর্টের যেটার অধিকার নেই সেটা তখন সুপ্রিম কোর্ট কি করবে বা হাইকোর্ট কি করবে, তার নিচের কোর্টটাকে একটা অর্ডার পাঠাবে বা একটা রিট পাঠাবে। সেই রিটটা কি? বিচারটা কিন্তু হয়নি, করতে যাচ্ছিল, মানে একটা যেটা ওর অধিকার নেই যে একটা কোর্টে সেই বিচারটা করতে যাচ্ছিল, করা কিন্তু হয়নি, করার আগেই তাকে আটকে দিবে। তখন কোন রিটটা প্রয়োগ করবে? প্রহিবিশন। প্রহিবিট মানে হচ্ছে আটকানো কোনো কিছু, সেটাকে আমরা বাংলায় বলি প্রতিষেধ। কেমন? তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেনটা কেমন করে আসবে? পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোর্টের কোনো এক কোর্টের এখতিয়ার বহির্ভূত কোনো বিষয়ে যদি কোর্ট কখনো বিচার করতে যায়, তখন উচ্চ ন্যায়ালয় সেটাকে যে রিট প্রয়োগ করে আটকে দেয় সেটাকে কি বলে? সেটাকে তাহলে আমরা বলবো প্রহিবিশন বা প্রতিষেধ বলে। আর একদম পুরোটাই এক, শুধু একটু আলাদা। এই সার্টিফিকেটই কখন প্রয়োগ করা হয়? ধরো লোয়ার কোর্ট একটা যেটা ওর অধিকার ছিল না সেই বিষয়ে অলরেডি বিচার করে রায় দিয়ে দিয়েছে, তারপরে উচ্চ কোর্ট জানতে পেরেছে যে যেটাতে ওর অধিকারই ছিল না সেই ব্যাপারে ও রায় দিয়েছে বা সেই ব্যাপার নিয়ে বিচারের কাজ করেছে। তখন এরা কি করবে? তখন যে রিটটা প্রয়োগ করবে সেটা হচ্ছে স্যাটিউটারি বা উৎপ্রেষণ। তাহলে আমরা আরেকবার বুঝে নিই কি দুটো একই জিনিস, যে 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 বিষয়ে কোর্টের অধিকার নেই, মানে কোনো একটা বিষয় আছে যেগুলো হচ্ছে লোয়ার কোর্ট বিচার করবে। যেমন ধরো আমাদের যখন প্রথমে কাউকে কোনো অপরাধীকে পুলিশ ধরে নিয়ে যায় তখন কি হয়? তাকে লোয়ার কোর্টে নিয়ে যায় এবং লোয়ার কোর্টে সেটা বিচার করার অধিকার আছে। সেই ক্ষেত্রে কি এই দুটো রিটের মধ্যে কোনো রিট প্রয়োগ করা যাবে? যাবে না। কিন্তু ধরো একটা কি বলি, ধরো একটা এমন একটা বিষয় যে বিষয়টা হয়তো একটা বিএসএফ এর আন্ডারে পড়ে, বিষয়টা বিএসএফ এর আন্ডারে পড়ে। ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো বন্দি প্রদর্শন বা কিছু ওইসবের কিছু ব্যাপার নেই। ঠিক আছে, বিএসএফ যতক্ষণ না পুলিশের হাতে তুলে দিচ্ছে তাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ধরো কোনো বিচার যদি করতে চাই নিজে থেকে, বা একজন জাজ যে ওই কোর্টে নেই কিন্তু সে হয়তো জাজ বা যার কাছে এই কেসটাকে অ্যাসাইন করা হয়নি, মানে একটা কোর্টে তো অনেকগুলো বিচারক থাকে, সব বিচারকের কাছে তো সব কেস যায় না। তাহলে ধরো এই এই কেসটা ধরো গেছে মিস্টার এক্স এর কাছে। ঠিক আছে, কিন্তু বিচারটা করে দিল মিস্টার ওয়াই বা লর্ড ওয়াই করে দিল, লর্ড এক্স এর কেস লর্ড ওয়াই করে দিল বা করার চেষ্টা করলো, করে দিল না, করার চেষ্টা করছে, ওইটা নিয়ে বিচারও বসাচ্ছে। তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়ে আটকাবে সেটা হচ্ছে প্রহিবিশন, মানে ভুল বিচার করার আগেই আটকে দেওয়াটা হচ্ছে প্রহিবিশন। আর ধরো ভুল বিচারটা করে ফেলেছে, মানে ধরো লোয়ার কোর্ট যেটা তার অধিকার নেই সেই বিষয়ে কি করেছে? হস্তক্ষেপ করে ফেলেছে,
করে বিচার কাজ সম্পন্ন করে দিয়েছে, বা যে যাদের কাছে ছিল না সেই জাজ বাদ দিয়ে অন্য জাজ ওই বিচারটা করে দিয়েছে, তখন কোর্ট ওই রায়টাকে বাতিল করবে। বাতিলটা করার জন্য যে রিটটা প্রয়োগ করবে সেটা হচ্ছে সার্টিফিকেট বা উৎপ্রেষণ। টোটাল বিষয়টা আরেকবার আমরা দেখে নিই। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল রিটস বা আজ্ঞালেখ। কারা প্রয়োগ করতে পারে? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। হাইকোর্ট কোন অনুচ্ছেদের বল বা অনুচ্ছেদ মানে আর্টিকেল 226 নম্বর আর্টিকেলে ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্টকে যে রিট প্রয়োগ করার, আর সুপ্রিম কোর্টকে 32 নম্বর আর্টিকেল। এই 32 নম্বর আর্টিকেলকে ডক্টর বি.আর. আম্বেদকর আবার কি বলেছিল? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিল। কেন? এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানে মৌলিক অধিকার আছে, তোমরা জানো নিশ্চয়ই। সেই মৌলিক অধিকারগুলোকে কিন্তু এই দুটোর মাধ্যমে কি করা হয়? রক্ষা করা হয়। তার মধ্যে এটাতেই বেশি। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, একটা কোশ্চেন অনেক সময় আসে যে রিট প্রয়োগ করার ক্ষেত্রে কার ক্ষমতা বেশি, হাইকোর্ট না সুপ্রিম কোর্টের? আচ্ছা, সুপ্রিম কোর্ট তো দেশের আমাদের সর্বোচ্চ কোর্ট, কিন্তু তা হলেও এই রিট প্রয়োগ করার ক্ষেত্রে হাইকোর্টের অধিকার কিন্তু অনেক বেশি। কেন? সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার খর্ব হলে তখনই রিট প্রয়োগ করতে পারে, কিন্তু হাইকোর্ট শুধু মৌলিক অধিকার নয়, তার সাথে সাথে কোনো আইনি অধিকারের ক্ষেত্রে হলেও যদি অন্যায় হয় হাইকোর্ট কিন্তু রিট প্রয়োগ করতে পারে। তাহলে আমরা বুঝে গেলাম যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের রিট প্রয়োগ করে। আমাদের রিট বা আজ্ঞালেখ আছে 5টি মোট। কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কিউ ওয়ারেন্টো, প্রোহিবিশন, সার্টিফিকেট। বাংলায় বললে বন্দি প্রদর্শন, পরমাদেশ, অধিকার ইচ্ছা, প্রতিষেধ আর হচ্ছে উৎপ্রেষণ। কেমন? তাহলে হেভিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন কি? কোনো একজন ব্যক্তিকে পুলিশ আটক করার পর 24 ঘন্টার মধ্যে কোনো একজন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গিয়ে প্রস্তুত করতে হবে। ম্যান্ডামাস কি বা পরমাদেশ কি? যে একজন সরকারি আধিকারিক সে তার নিজের চেয়ারে বসে তার কাজটা করছে না, তোমার কাজটা কিছুতেই করে দিচ্ছে না, তখন তুমি ডিরেক্ট কোর্টে যেতে পারো এবং কোর্ট তাকে যে অর্ডারটা দেবে কাজ করার জন্য সেটাই হচ্ছে ম্যান্ডামাস বা পরমাদেশ। 3 নম্বরটা কি? সেটাও সরকারি আধিকারিকদের ক্ষেত্রে, কখন যে জোর করে কোনো একটা পদে বসে পড়েছে, ঠিক আছে, তাহলে তাকে তো সেই পদ থেকে সরাতে হবে। দুজন সেটা নিয়ে লড়াই হচ্ছে, তার মধ্যে যে একজন থাকবে যার কাছে সমস্ত কাগজপত্র থাকবে নির্দিষ্ট করে, আর একজন থাকবে যার কাছে কাগজপত্র থাকবে না। তাহলে যার কাছে কাগজপত্র থাকবে সে এসে শেষ পর্যন্ত কি করতে পারবে? এটার মাধ্যমে সেই চেয়ারটায় বসতে পারবে। আর শেষের দুটো প্রোহিবিশন এবং স্যাক্রিয়ারি, প্রতিষেধ এবং উৎপ্রেষণ, দুটোই হচ্ছে কি কোর্ট সংক্রান্ত, মানে কোর্টের বিচার্য বিষয় সংক্রান্ত। কিছু বিষয় আছে যেগুলো হাইকোর্টে বিচার করা যায়, সুপ্রিম কোর্টে বিচার করা যায়, লোয়ার কোর্টে বিচার করা যায়। কিছু জিনিস আছে আবার যেটা লোয়ার কোর্টে করা যায় না, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে করা যায়। এরকম ভাবে বিষয়টা। তাহলে কারো যে কোর্টের যে অধিকারটা নেই বিচার করার, সেটা নিয়ে ধরো বিচার করছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, দুটো রাজ্যের মধ্যে যদি কোনো কিছু নিয়ে সংঘাত বাধে, ধরো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে কোনো কিছু নিয়ে সংঘাত বেঁধেছে, এই বিচারটা একমাত্র সুপ্রিম কোর্টেই হতে পারে এবং সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন এর মধ্যে পড়ে এটা, ঠিক আছে। কিন্তু সেই বিচারটা ধরো কলকাতা হাইকোর্ট বা ত্রিপুরা হাইকোর্টে করার চেষ্টা হচ্ছে, মানে বিচারটা করা হবে। তো করার বিচারটা হয়ে যাওয়ার আগেই সুপ্রিম কোর্ট জানতে পারলো যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ঝামেলা, সেটা ত্রিপুরা হাইকোর্ট বা কলকাতা হাইকোর্ট করার চেষ্টা করছে। বিচারটা করার আগেই আটকে দিল, তখন কোনটা প্রয়োগ করবে? প্রোহিবিশন। আর ধরো করা হয়ে গেছে, কলকাতা হাইকোর্ট হয়তো বিচার করে রায় দিয়ে দিয়েছে বা ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, তখন কি হবে? রায়টাকে তো বাতিল করতে হবে। সেই বাতিল করার জন্য যে রিটটা প্রয়োগ করবে সেটা হচ্ছে সার্টিফিকেট বা উৎপ্রেষণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আশা করি। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমরা আস্তে আস্তে পাবে। আমি প্রায় প্রতিদিনই এখন থেকে সংবিধান নিয়ে বিশেষ করে ভিডিও দেবো, এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও ভিডিও দেওয়া শুরু হবে।